এই যে ট্রাম্প যে চাপিয়ে দিয়েছেন, কারণ ট্রাম্প কার্যত ব্ল্যাকমেইল করছে। এই কথাটা বলা মানে তো একটা হুমকি নরেন্দ্র মোদীকে, একদম সরাসরি নরেন্দ্র মোদীকে হুমকি। এই যে নরেন্দ্র মোদী সম্পর্কে বারবার উনি দুটো জিনিস বলেন, লক্ষ্য করে দেখবেন। এই যে কথাটা বলছে ট্রাম্প, কি মনে করে বলছেন? তিনি কি মনে করছেন, তিনিও কি মনে করেন এটা একটা মাইনরিটি গভর্নমেন্ট? এই যে ব্ল্যাকমেইলিং এর জন্য তথ্য আদায় করা, এটা মারাত্মক। আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের যাদের যাদের নাম এসেছে, এই যে যাদের নাম উঠেছে তাদের বিরুদ্ধে ভারতীয় সংস্থাকে দিয়ে, মানে তদন্তকারী সংস্থাকে দিয়ে, এই কেন তদন্ত শুরু করালেন না প্রথমে? নাম প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে হি ওয়াজ স্যাকড বাই দ্য গভর্নমেন্ট। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি একের পর এক নতুন নতুন তথ্য খোলাসা হচ্ছে এবং বিশ্বব্যাপী প্রায় হুলস্থুল পড়ে গেছে। একের পর এক বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের পদত্যাগ করতে তারা বাধ্য হচ্ছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করা শুরু হচ্ছে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমাদের ভারতে কিন্তু গদি মিডিয়া তো বটেই, আমাদের শাসক দল বিজেপি এবং সরকারের পক্ষ থেকে একেবারে মুখে কুলু পেটে বসে থাকা হয়েছে এ নিয়ে। ডোনাল্ড ট্রাম্প একের পর এক কিন্তু তিনি আঘাত এনে চলেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে, এবং একেবারে সম্প্রতি তিনি আবার একটি এমন কথা বলেছেন যাতে সমস্ত দেশের সম্মান যার সঙ্গে ভীষণভাবে জড়িত। সেটি হলো যে তিনি বলেছেন যে আমি চাইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক কেরিয়ার একেবারে ধ্বংস করে দিতে পারে, কিন্তু আমি তা করছি না। এর মানে কি? ভারতের প্রধানমন্ত্রী, তিনি ভারতের নির্বাচিত, ভারতের তার রাজনৈতিক ভবিষ্যৎ ভারতবাসী ঠিক করেন। তো সেখানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম একটা কথা তিনি বলে ফেললেন, এবং একটা নতুন তথ্য এর মধ্যে সামনে এসছে যে ভারতের সম্পর্কিত যে সমস্ত পাতা প্রথম প্রকাশিত হয়েছিল আমেরিকান আইন মন্ত্রক দ্বারা অ্যাবস্টিন ফাইলের, তার মধ্যে প্রায় 484টা পাতা ছিল, তার থেকে 6টা পাতা হঠাৎ গায়েব হয়ে গেছে। এর পেছনে কি রহস্য আছে, এটা নিয়ে কিন্তু তুমুল চর্চা শুরু হয়েছে দেশে বিদেশে। এই সমস্ত বিষয়টি নিয়ে আমরা আজকে একটা অত্যন্ত চাঞ্চল্যকর এবং একটা কৌতূহলোদ্দীপক আলোচনা করতে চলেছি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন গৌতম বন্দ্যোপাধ্যায়, যিনি প্রথম থেকেই অ্যাবস্টিন ফাইলটা বিশেষভাবে নজরে রেখেছেন, বারবার আমাদের এখানে অনুষ্ঠান করেছেন। গৌতম দা, আপনি অ্যাবস্টিন ফাইলটা ভীষণভাবে নজরে রাখছেন, এবং আজকে যদি আপনি প্রথম থেকে, আজকে প্রথমে আমরা এই ট্রাম্পের ভিডিওটা একটু আগে সবাইকে দেখিয়ে দিই দর্শকদের, যে ট্রাম্প এক্স্যাক্টলি খুব কয়েক সেকেন্ডের মধ্যে তিনি এক্স্যাক্টলি কি বলেছেন তার নরেন্দ্র মোদী সম্পর্কে, এটা যদি আপনারা একটু দেখে নেন, তারপরে আমরা মূল আলোচনায় প্রবেশ করব। Modi is a great man. That he loves Trump. Now, I don't know if the word love, I don't want you to take that any different. I don't want to destroy his political career, okay? ভিডিওটি আমরা দেখালাম। গৌতম দা, এই ভিডিওটা থেকে যদি আমরা আমাদের আলোচনা শুরু করি, বলুন। দেখো, ট্রাম্প, যে আমি এর আগেও বলেছি, ট্রাম্প হচ্ছে একটা লুজ ক্যানন বল। কখন কি বলেন, কিভাবে বলেন, এবং বেরিয়ে যাওয়ার পর তিনি জানেন না যে কি বলেছেন এবং কোথায় গিয়ে আঘাত করবে, কেন আঘাত করবে। তবে তিনি বলবার সময় কিছু ভাবেন না, অথবা এমন একটা হতে পারে, যেটাও হতে পারে, যেটা অনেকে বলেন না, সেটা হচ্ছে ভেবে থাকেন, আগে থেকে ভাবা আছে, এবং সেটা বলবার সময় এমন ভাবে বলেন যে এটা খুব স্বাভাবিক, এটা তো বলার কথা। এইটা খুব মারাত্মক। এই যে নরেন্দ্র মোদী সম্পর্কে বারবার উনি দুটো জিনিস বলেন, লক্ষ্য করে দেখবেন। একটা, এমন এমন কথা বলেন যাতে মনে হয় উনি হচ্ছেন আমাদের, মানে মানে ইনফ্যাক্ট দেশের প্রধানমন্ত্রীর উনি হচ্ছেন উপরে উপদেশ দেবার জায়গায় তিনি আছেন, এমন ভাবে আছেন। এবং তার সঙ্গে বলেন মোদি ইজ মাই গুড ফ্রেন্ড, মোদি ওনার খুব বিশেষ বন্ধু, এবং বন্ধু বলেই তিনি এটা শুরু করেন যে তার জন্য কি কি করা উচিত। সেই জন্য তিনি অপারেশন সিন্দুর বন্ধ করিয়ে দেন, বলতে থাকেন, একবার নয় বহুবার বলতে থাকেন, ক্রমাগত বলতে থাকেন। তারপর বলতে থাকেন কিভাবে যুদ্ধ বন্ধ করিয়েছে, তাতে কার লাভ হয়েছে, কারণ কেন লাভ হয়েছে, এবার পরবর্তী ক্ষেত্রে কেন লাভ হয়েছে, কারণ ভারত আমেরিকার সঙ্গে ব্যবসা করতে চায়, বাণিজ্য করতে চায়, এবং সেই বাণিজ্যে ভারতের কত বিশাল উপকার হবে তিনি এত দূর চিন্তা করেন। কাজে তার কথায় কিন্তু একটু মনে রাখা উচিত, মানে এইটা কিন্তু এই যে অ্যাপারেন্টলি যে ম্যাডনেস, এটা কিন্তু ম্যাডনেস নয়, এটার পিছনে একটা কৌশল আছে, ভীষণ বড় কৌশল আছে। এই কৌশলটা একটু ভুলে গেলে চলবে না। প্রত্যেকবার উনি এটা করেন। উনি কি মোদিকে খুব, কি মনে করেন যে মোদি খুব দুর্বল চরিত্র? কি মনে করেন আমি ঠিক জানি না, কারণ মোদি তো দুর্বল চরিত্র হওয়ার কথাই নয়। গণতান্ত্রিক ভারত যাকে আমরা বলি, সেটা একটা বিরাট দেশ,
আমরা জানি এখানে এত বড় একটা ডেমোক্রেসি আছে গণতান্ত্রিক দেশে, বিদেশি শক্তি হোক, বিদেশি শক্তি বা শত্রু যাই হোক, তার বিরুদ্ধে কিন্তু ভারতের শাসক বিরোধী সবাই এক কাট্টা হয়ে বরাবর দাঁড়িয়েছে। এমন হয়নি কোনোদিন, কোনোবার হয়নি যে কেউ বিরোধীরা তার বিরোধিতা করেছে, কখনো হয়নি। রাহুল গান্ধী বিদেশে গিয়ে, আমাদের বিরোধী দলনেতা বিদেশে গিয়ে আমাদের যে বর্তমান কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে অনেক সময় তিনি বিভিন্ন রকমের সমালোচনা করেছেন, কিন্তু সেটা কিন্তু দেশের বিরুদ্ধে নয়, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে নয়, দেশের যে আমাদের যে মূল যে শক্তি তার বিরুদ্ধে নয়, কখনো করেননি তিনি। দেশের যে গণতান্ত্রিক শক্তি আছে তার বিরুদ্ধে করেননি, তিনি করেছেন কেন্দ্রীয় সরকারের কিছু কিছু কাজকর্মের বিরুদ্ধে। তাই নিয়ে প্রচন্ড হই হল্লা চিৎকার চেঁচামেচি হয়ে থাকে, খুব চেঁচামেচি হয়ে থাকে, কত সাংঘাতিক। এদিকে একটা অন্য দেশের রাষ্ট্রপ্রধান, আমেরিকার মতন দেশের রাষ্ট্রপ্রধান ক্রমাগত আমাদের প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে, শ্লেষ, আমি তো মনে করি এটা ব্যঙ্গ, এটা শ্লেষ, তাছাড়া কি এইরকম ভাবে বলার কি মানে হয়, কি অর্থ হয়? তিনি বলছেন কি, আমি ওনার পলিটিক্যাল ক্যারিয়ার নষ্ট করে দিতে চাই না। হু আর ইউ, হু আর ইউ টু সে দিস? কি সাহস, কি সাংঘাতিক সাহসের সঙ্গে তিনি এই কথা বলে দিচ্ছেন। এবং বলে দেওয়াটা বড় কথা নয়, বলে দেওয়ার পরেও কোনো উত্তর ভারতের থেকে যাচ্ছে না। ভারতের প্রধানমন্ত্রী কোনো রকম উত্তর দেন না, তিনি নীরব থাকেন, নিশ্চুপ থাকেন, ঠোঁটে কুলুপ দিয়ে থাকেন, আমরা জানি, বরাবরই দেখেছি এটা। কিন্তু এই ক্ষেত্রে তো তা করার কথা না। এবং তার বইটি বিদেশ মন্ত্রক আছে, তারা কিছু বলে না, কমার্স মিনিস্ট্রি আছে, তারা কিছু বলে না, কিছু কেউ বলতে চায় না, পিএমও থেকে কিছু বলা হয় না, সেইভাবে স্ট্রংলি স্ট্রংলি ওয়ার্ডেড সেন্টিমেন্ট মানে স্টেটমেন্ট দেওয়া হয় না। এই যে স্ট্রংলি ওয়ার্ডেড স্টেটমেন্ট দেওয়া হয় না, এটা খুব দুর্ভাগ্যজনক এবং খুব ইঙ্গিতপূর্ণ। কেন দেওয়া হয় না সাধারণভাবে মানুষের মনে হবে। নিজে তিনি বারবার বলেন 56 ইঞ্চি তার বুকের ছাতি, আমরাও মেনে নিয়েছি, দেশের লোক তাকে ভোট দিয়েছেন। যদিও এটাও মনে রাখা উচিত আমাদের প্রত্যেকে যে এখন যে কেন্দ্রের সরকার চলছে সেটা কিন্তু মেজরিটি গভর্নমেন্ট নয়, সেটা একটা মাইনরিটি গভর্নমেন্ট, দ্যাট উই নো। এটা মোটেই মেজরিটি গভর্নমেন্ট, এটা অনেকে মনে করছে, ভক্তরা হয়তো খুব চিৎকার করে বলেন, তা কিন্তু নয়, ভুলে যান তারা, এটা মেজরিটি গভর্নমেন্ট নয়, এটা মাইনরিটি গভর্নমেন্ট। পাশে দুটো ক্রাচ আছে, সরকার চলছে, এবং তাদের সঙ্গে সরকারে একটা জায়গায়, খুব একটা সূক্ষ্ম জায়গায় ভীষণ পার্থক্য আছে। তারা কিন্তু খুব ধর্ম নিয়ে কোনোদিন আন্দোলন করেনি, ধর্ম নিয়ে তারা রাজনীতি করেনি, নীতিশ কুমারও করেনি, চন্দ্রবাবু নাইডুও করেননি, যেটা বিজেপি করেছে। কাজে সেখানে একটা ভেতরে কোথাও একটা তার ভেতরে গন্ডগোল থাকতে পারে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এই যে কথাটা বলছে ট্রাম্প, কি মনে করে বলছেন? তিনি কি মনে করছেন, তিনিও কি মনে করেন এটা একটা মাইনরিটি গভর্নমেন্ট, এই গভর্নমেন্টকে তিনি ফেলে দিতে পারেন? এইরকম সাহস তার মানে হয় কোথা থেকে? এইটা খুব আশ্চর্যজনক, এক নম্বর। দু নম্বর হচ্ছে, এই যে এপস্টিন ফাইল নিয়ে যেটা প্রসঙ্গ উঠছে, এপস্টিন ফাইল নিয়ে প্রচুর তথ্য আমরা দেখতে পাচ্ছি, প্রতিদিন সেটা ফাঁস হচ্ছে বা প্রকাশিত হচ্ছে বিভিন্নভাবে। আমরা জানি 2008 সালে এই জেফ্রি এপস্টিন একবার অ্যারেস্টেড হয়েছিলেন, মাত্র 13 মাস ছিলেন, তারপর বেরিয়ে আসেন। তারপর আবার 2019-এ যখন হয় তখন তার শাস্তি হয়, বড় শাস্তি হয়, এবং তারপরে তার মৃতদেহ পাওয়া যায় জেলখানার মধ্যে। কি করে মৃতদেহ হয়েছিল, কিভাবে কি হয়েছিল, উই ডু নট নো, কেউ জানে না। এবং তাই নিয়ে অনেক সন্দেহ আছে, বিভিন্ন ধরনের প্রসঙ্গ উঠে, প্রশ্ন ওঠে, সংশয় ওঠে মানুষের মনে যে কিভাবে মারা গেলেন, কেন? কারণ এই জেফ্রি এপস্টিনের কাজটা মূলত কি ছিল? মূলত তো শুধু একটা, আমরা যাকে বলি যৌন চক্র চালানো, তা তো নয়। এটা খুব মারাত্মক। প্রথমত পেডোফাইল, মানে নাবালিকাদের নিয়ে যে চক্র তিনি চালিয়েছে, যে তিনি চালাতেন, কি সাংঘাতিক ভাবে, এবং সেখানে বিভিন্ন দেশের তা বড় মানে যাকে বলা হয় সেলিব্রিটি এবং ডিগনিটারিজ, তারা সেখানে ইনভলভ হয়েছে, এটা দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে। কেউ তার সঙ্গে যোগাযোগ রেখেছে, কেউ টাকা নিয়েছে, কেউ টাকা, কেউ ব্যবহার করেছে তাকে বিভিন্নভাবে। এবং এপস্টিন কি করেছেন, তার বিনিময়ে কি করেছেন? তিনি বিভিন্ন দেশের যারা এই ডিগনিটারি, যারা মাথায় আছেন, তাদের কাছ থেকে তথ্য আদায় করেছেন, এই সুযোগে তথ্য আদায় করেছেন, গোপন তথ্য, যাতে কি হয়, এটা স্বাভাবিকভাবে কেন তথ্য আদায় করবে? ব্ল্যাকমেইলিং এর জন্য। এই যে ব্ল্যাকমেইলিং এর জন্য তথ্য আদায় করা, এটা মারাত্মক সমস্ত দিক থেকে। এই যে তার আইল্যান্ড, এপস্টিনের যে আইল্যান্ড
সেখানে আছে, যেখানে সমস্ত কাজটা হয়েছে। যারা যারা গিয়েছে, তুমি যার নাম বলছে, দেখো না, এমনিতে আমরা তো দেখতে পাচ্ছি ইউনাইটেড কিংডমের, আমরা জানি প্রাইম মিনিস্টার স্টারমারের, তার যে চিফ অফ স্টাফ, তাকে চাকরি থেকে যেতে হয়েছে, রিজাইন ইস্তফা করতে হয়েছে। দিতে হলো। এবার হ্যাঁ, এই ফর্মার ইউকে অ্যাম্বাসেডর ছিলেন পিটার ম্যান্ডেলসন। পিটার ম্যান্ডেলসন ওয়াশিংটনে অ্যাম্বাসেডর ছিলেন এই আমরা ইউকে। তাকে রিজাইন করতে থেকে হাউস অফ লর্ডস থেকে নাম বেরিয়েছে, নাম প্রকাশিত হয়েছে অনেক একাধিকবার, তিনি দুঃখ প্রকাশ করেছেন। এই ঘটনাটা আগেই একবার জানা গিয়েছিল, যখন জানা গিয়েছিল তখনই তাকে স্যাক করে দেওয়া হয়েছিল। স্যাক, নাম প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে হি ওয়াজ স্যাকড বাই দ্য গভর্নমেন্ট। এবারে আসি পরপর, তুমি দেখো যদি সুইডেনের আছে, এটা জানি আমরা, যে সেখানে হচ্ছেন প্রেসিডেন্ট UNHCR এর জোয়ানা রুবেনস্টাইন, রিজাইন করেছেন। আমেরিকার ডেভিড রস চেয়ারম্যান ছিলেন স্কুল অফ ভিজুয়াল আর্টস। এরকম আরো অনেক, প্রচুর পরপর আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের যাদের যাদের নাম এসেছে, তার মধ্যে একজন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, তখন তিনি পেট্রোলিয়াম মন্ত্রী ছিলেন না, তখন তিনি অন্য কাজে ছিলেন, আমরা জানি সেটা, ইউনাইটেড নেশনসের সঙ্গে যুক্ত ছিলেন, বড় কাজে ছিলেন, কিন্তু তিনি বিজেপির সঙ্গে সংশ্লিষ্ট শুধু না, বিজেপির সদস্য ছিলেন, ওয়াজ এ মেম্বার অফ বিজেপি, ভারতীয় জনতা পার্টি এট দ্যাট টাইম। তখন নাম উঠেছে, কিভাবে নাম উঠেছে না, তিনি দেশের স্বার্থেই নাকি বিভিন্ন ভাবে কি করে আলোচনা চালানো যায় তার জন্য তিনি জেফরি এপস্টিনের সাহায্য চেয়েছেন। এবং তারপরে আরো বড় ব্যাপার হয়েছে, আমরা জানি অনিল আম্বানির সঙ্গে জেফরি এপস্টিনের সাক্ষাৎ হয়েছে এবং ইমেল চালাচালি হয়েছে, এবং সেখানে যা যা ঘটনা বেরিয়ে এসেছে সেগুলো আমরা জানি। এবং তারপরে তো আমরা ভিন্নভাবে বেরিয়ে এসেছে, এমনকি মোদী সম্পর্কে, প্রাইম মিনিস্টার মোদীর নাম উঠে গেছে, আমরা জানি। আমি প্রাইম মিনিস্টারকে বাদ দিয়ে রাখলাম, ধরে রাখলাম প্রাইম মিনিস্টারের কিছু এর মধ্যে নেই, না থাকতে পারে, না থাকারই সম্ভাবনা। এবং নাম থাকলেই যে তিনি কোনো অভিযুক্ত, তাও আমরা বলতে পারবো না, কখনোই বলতে পারবো না যে নাম থাকা মানেই অভিযুক্ত, তা মোটেই নয়। আমার বক্তব্য, সরকারের, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের, যে সরকার এত নিজেকে অন্য দলের চেয়ে আলাদা বলে প্রমাণ করতে চায়, যদিও প্রমাণটা আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি সেভাবে, কারণ বিভিন্ন দল থেকে ভাঙিয়ে কিনে তারা সরকার করতে খুব অভ্যস্ত থাকে, কাজে সে ব্যাপারে খুব একটা আলাদা দেখিনি। এবং বিভিন্ন দলেরও যারা বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত, তাদেরও তারা নিবেশে নিয়ে নেন, সেটা নিয়ে নেন, সে নিয়ে আমি বলছি না। তবুও তারা তো বলে না পার্টি উইথ এ ডিফারেন্স, অন্যদের চেয়ে আলাদা। যদি তাই হয়, যদি প্রধানমন্ত্রী সেটা হন, প্রধানমন্ত্রীর তো কিছু সত্যি কথা বলতে হারাবার কিছু নেই, শৃঙ্খলটুকুও তার হারাবার নেই, তার যে শৃঙ্খল আছে তাও হারাবার নয়, তার কিছুই নেই। তাহলে তিনি কেন এই যে যাদের নাম উঠেছে তাদের বিরুদ্ধে ভারতীয় সংস্থাকে দিয়ে, মানে তদন্তকারী সংস্থাকে দিয়ে, এই কেন তদন্ত শুরু করালেন না প্রথমে? এটা করলেন না। এবং তিনি কথাও বললেন না, একটি কথাও বললেন না। এই যে অনিল আম্বানির নাম উঠলো, এবং এই বিশেষ করে আমরা জানি ট্রাম্পের এক সময় বিরাট সহযোগী, আমরা বলেছি আগে, স্টিভ ব্যানন, এই স্টিভ ব্যাননের সঙ্গে সম্পর্ক, স্টিভ ব্যাননের থ্রু দিয়ে ট্রাম্পের সঙ্গে যোগাযোগ মোদি, তাই সূত্রে ইসরায়েলে যাওয়া, ইসরায়েলে গিয়ে ট্রাম্পের প্রশংসা করা, এ সমস্ত এসেছে এপস্টিন ফাইলে, এগুলো এসেছে। এগুলো ঠিক হতে পারে, নাও হতে পারে, আমি ধরে নেবো ভারতীয় হিসেবে এগুলো ঠিক নয়, আমি সেটা বলতে চাই। বাট আমি বললে কে, হু এম আই? আমি তো কেউ না, বলবে তো সরকার, বলবে তো প্রধানমন্ত্রী নিজে বলবেন দরকার হয়। প্রধানমন্ত্রী কেন বলেন না? প্রধানমন্ত্রী বিদেশ সফর করেন, প্রধানমন্ত্রী বাইরে গিয়ে অনেক কথা বলেন, আমাদের দেশে এসে মন কি বাত বলেন, জনসভায় যান, বিভিন্ন জিনিস বলেন, তিনি অনুপ্রবেশকারীদের নিয়ে অন্তত গন্ডায় গন্ডায় সভা করেন, সেখানে বলেন। এই প্রশ্নটা তার মুখে উঠেই না। এবং সবচেয়ে বড় কথা, সংসদে পর্যন্ত এই বিষয়ে কোনো আলোচনা হয় না। কংগ্রেসের সাংসদ ইমরান, আমাদের হ্যাঁ হ্যাঁ ইয়েস, সে যে কথাটা বলেছিল, সেই বললেন তিনি যেটা বললেন, নেহরুর সঙ্গে আইনস্টাইনের প্রসঙ্গ ওঠে আলোচনা।
আর হঠাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জেফ্রি এপস্টিনের নাম জড়িয়ে যায়, এটা বলেছেন তিনি। এই যে কথাটা বলেছেন, এটা তো খুব মারাত্মক কথা, অভিযোগ সংসদের মধ্যে বলেছেন। প্রথমত এইটার উত্তর দেওয়া উচিত সরকারের, সরাসরি উত্তর দেওয়া উচিত যে এটা ঠিক নয়। এই কথাটা লোকে জানতে চায় যে দিস ইজ নট ট্রু। এবং যদি হয়ও তো কি জন্যে, কি কারণে, দেশের জন্য যদি হয়, দেশের স্বার্থে যদি হয়, বলতে তো কোনো ভয় নেই, বলতে তো কোনো অসুবিধা নেই। এই দেশের স্বার্থে আমাদের করেছি কারণ আমাদের তাতে লাভ আছে। লাভ কোথায় আছে? এইবার আসি, এই যে কথা চুপ করে থাকাটা সবারই, সরকারের তরফে সবারই চুপ করে থাকা, তারপরে ইন্দো আমেরিকার, ইন্দো ইউএস যে ট্রেড ডিল হয়েছে, এই যে ইন্দো ইউএস ট্রেড ডিলটা হয়েছে, যেটা নিয়ে বিরোধীরা চেপে ধরেছেন। রাহুল গান্ধী বলছেন এই যে ইন্দো ইউএস ট্রেড ডিল হয়েছে এটা একতরফা হয়েছে, ট্রাম্প এটা চাপিয়ে দিয়েছেন ভারতের উপরে। এই যে ট্রাম্প যে চাপিয়ে দিয়েছেন, কারণ ট্রাম্প কার্যত ব্ল্যাকমেইল করছেন। ব্ল্যাকমেইল কেন? তিনি মোদীকে ভয় দেখাচ্ছেন, এটা বলছেন, রাহুল গান্ধী বলছেন। তো রাহুল গান্ধীর প্রচুর কথায় বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে, সরকার পক্ষ তাকে কর্নার করে সমস্ত সময়, কাঠগড়ায় তোলে সমস্ত বিভিন্ন বিষয়ে। এই বিষয়ে কেন উত্তর দেবে না সরকার? সরকারের উত্তর দেওয়ার লোকের ভাবনা নেই, প্রচুর লোক আছে এবং তারা খুব মানে অত্যন্ত যথেষ্ট শিক্ষিত লোক এবং বুদ্ধিমান লোক, তারা উত্তর দিতেই পারেন, কিন্তু উত্তরটা দেননি। এই এই সমস্ত বিষয়টা নিয়ে সন্দেহ যাকে বলা হয়, খুব ঘনীভূত হয়ে যাওয়ার, মানে হয়ে যায় আর কি। এবং সেই সন্দেহ ঘনীভূত হলে মানুষের মনে বিভিন্ন ধরনের সংশয় আসে যে তাহলে আমরা যেটা দেখছি বা যেটা শুনছি সেটা কি ঠিক না ঠিক নয়। এটা খোলসা করে দেবার দায়িত্ব সরকারের, এটা আমি মনে করি সুব্রত। Modi is a great man. That he loves Trump. Now, I don't know if the word love, I don't want you to take that any different. I don't want to destroy his political career, okay? গৌতম দা, একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে এইখানে যে ট্রাম্পের যে ভিডিওটা আমরা দেখলাম, ট্রাম্প যে কথাটা বলছেন, সেখানে তিনি যেটা বলছেন আমার কাছে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যে তিনি বলছেন নরেন্দ্র মোদীর রাজনৈতিক ভবিষ্যৎ তিনি একেবারে ধ্বংস বরবাদ করে দিতে পারেন, কিন্তু তিনি হুম, দিচ্ছেন না। হুম, হুম, তিনি সরকারকে বলছেন না, তিনি নরেন্দ্র মোদীকে ব্যক্তিগতভাবে বলছেন প্রধানমন্ত্রী হিসেবে, যে নরেন্দ্র মোদী একজন গুড গাই। হ্যাঁ, হুম, তারপরে এবং তাকে তিনি ধ্বংস করে দিতে পারেন, তার রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস মানে রাজনৈতিক ভবিষ্যৎ। তো এই কথাটা বলা মানে তো একটা হুমকি নরেন্দ্র মোদীকে, একদম সরাসরি নরেন্দ্র মোদীকে হুমকি, সরকারকে হুম, নয়, দেশকে নয়, অন্য কিছুকে নয়, একেবারে নরেন্দ্র মোদীকে হুমকি। এবার আগেও তিনি বলেছিলেন যে কথাটা, যে নরেন্দ্র মোদী আমাকে খুশি করতে চায়। বারবার এই হুম, ব্যক্তিগত জায়গায় চলে যাচ্ছেন কেন তিনি? মোদীর কি আছে, তার কাছে কি এমন কোন তথ্য আছে যে তথ্যের ভিত্তিতে তিনি এমন কিছু করে ফেলতে পারেন যা প্রকাশিত হলে নরেন্দ্র মোদীর রাজনৈতিকভাবে বিপুল ক্ষতির সম্ভাবনা আছে, যেটাকে ট্রাম্প মনে করছেন যে তার রাজনৈতিক কেরিয়ার তিনি ধ্বংস করে দিতে পারেন? এই রকম কি কোনো ইঙ্গিত তিনি দিচ্ছেন, যার কোনো প্রতিবাদ নরেন্দ্র মোদীর দিক থেকে আসছে না? না, এটা তুমি যেটা বলছো, দেখো তুমি যেটা বলছো এটা তো খুব ভীষণ গুরুত্বপূর্ণ কথা, দুটো কারণ। প্রথমত উনি প্রথম দিন থেকেই নরেন্দ্র মোদী সম্পর্কে বলে যান, ওই দুটো কথাই বলেন, নরেন্দ্র মোদী ইজ মাই ফ্রেন্ড, আমার খুব ভালো বন্ধু, ইজ গুড গাই, ইজ গুড গুড পার্সন, খুব ভালো, খুব কথা। তারপরেই বলেন আমাকে খুশি করতে চান মোদী, এক নম্বর, তাকে খুশি করতে চান মোদী। তারপরে বলেন মোদীকে বললে তিনি করবেন, না করার কিছু নেই, এটা বলেন। এবং তিনি কিন্তু কখনো পুতিনের নাম করেন না, এমনকি নেতানিয়াহুর নামও করেন না, কখনো ইউক্রেনের প্রেসিডেন্টের নামও করেন না, কারোর নাম তিনি করেন না, তিনি শুধু নরেন্দ্র মোদীর নাম করেন। কেন করেন? কোন সাহসে করেন? দেখো একটা জিনিস পরিষ্কার, তিনি বাণিজ্য করতে চান। তিনি বাণিজ্য করতে চান বলে তিনি করতে চান কি, ভারতের বাজারটাকে তিনি পুরোপুরি দখল করতে চান, একদম পুরোপুরি। তিনি ভাবছেন ভারতের বাজারটাকে, এই যে বিশু মানে বিপুল একটা মার্কেট আছে ভারতীয়, বিশাল একটা মার্কেট আছে, মধ্যবিত্তদের এবং উচ্চবিত্তদের একটা মার্কেট, যেটা কনজিউমার যে মার্কেট, যেটা সেইটা পুরোপুরি যদি ক্যাপচার করে নিতে পারেন, তাহলে আমেরিকার কাছে দাসত্বে, মানে কার্যত দাসত্বের দিকে আমরা চলে যাব, ভারত চলে যাবে, তখন আর ভারতের নড়াচড়ার জায়গা থাকবে না।
এই হুমকিটা কিন্তু এইটা প্রচ্ছন্ন একটা হুমকি বলে মনে হয় আমার। কেন মনে হয়? কারণ তিনি প্রথম থেকে বলছেন রাশিয়া থেকে তেল কেনা চলবে না, এবং আমরা দেখেছি প্রথম দিন যখন বলা হয়েছে মোদি চুপ করে থেকেছেন, নরেন্দ্র মোদী কিছু বলেননি। বেশ কথা, নাই বলতে পারেন, তার এটা স্টাইল হতে পারে যে আমি কিছু বলবো না, যেটা করার সেটা করব, করতেই পারেন। হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তার অনেক কিছু কৌশল থাকতে পারে, তার ক্যাবিনেটের মধ্যে অনেক কিছু আলোচনা হতে পারে, ভেবে থাকতে পারে যে এইটাই আমার স্টাইল। ঠিক আছে, চুপ করে থাকলেন। কিন্তু আমরা কি দেখলাম? আস্তে আস্তে ভারতের যারা তেল কিনতো, ভারত তো সরাসরি নয়, রিলায়েন্স কিনতো, আরো বিভিন্ন কোম্পানি কিনতো, তার মধ্যে একটি ছাড়া, যে একটি কোম্পানি সে রাশিয়ার সঙ্গে সরাসরি যারা যুক্ত, তারা ছাড়া বাকিরা সবাই আস্তে 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 কমিয়ে দিতে থাকতো। তার মানে ট্রাম্প যেটা বলছে সেটাই করা হচ্ছে, এবং সেটা করা হচ্ছে সঙ্গোপনে, সুকৌশলে। অথচ আমরা কি লক্ষ্য করলাম? যখন আলটিমেটলি যখন তেল কেনা বন্ধ হয়ে গেল, এবং তখন খুব খুশি হলেন ট্রাম্প। খুশি হয়ে কি বললেন? আমি 18% করে দিলাম, 50% করলাম না, 25% থেকে আমি 18% করে দিলাম। বেশ কথা, 18% করে দিলেন। কিসের বেসিসে 18% কিসের? $500 বিলিয়ন ব্যবসা হবে। এই $500 বিলিয়ন ব্যবসাটা কার হবে? কে করবে? ভারতের লাভ হবে না আমেরিকার লাভ হবে? এটা তো সব সম্পূর্ণ ধোঁয়াশা, আসলে ধোঁয়াশা কিছু নয়। আসলে আমেরিকা বিক্রি করবে তাদের মাল আমাদের দেশে, আরো কি কি মাল বিক্রি করবে? সবচেয়ে বড়, তেল বিক্রি করবে। কোথা থেকে তেল আনবে? ভেনেজুয়েলা থেকে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে বেঁধে, হাতকড়া বেঁধে নিয়ে চলে এসেছে নিজের দেশে। এবারে ভেনেজুয়েলা থেকে তেল তুলে নিয়ে আসবে নিজের দেশে, আর সেইটা ভারত কিনবে। কি দামে কিনবে? নিশ্চয় রাশিয়ার দামে নয়, নিশ্চয় রাশিয়াতে অনেক বেশি চড়া দামে। লাভটা কার রাশিয়ার হবে? প্রেসিডেন্ট পুতিন এর মধ্যেই বলেছেন যে তিনি, এটা যদি হয় তাহলে ভারতের প্রচুর আর্থিক ক্ষতি হবে, প্রায় 7 মিলিয়ন এরকম পরিমাণ বলেছেন ক্ষতি হবে। হ্যাঁ, এমনি আর যারা অর্থনীতিবিদ তারা বলছেন আরো বেশি, এই আরো অ্যামাউন্টটা বেশি। আরো বেশি। আমাদের ভারতীয় অর্থনীতিবিদরা বলছেন অনেক বেশি, কারণ ডলারের সঙ্গে যে ভারতীয় মুদ্রা, সেই ফারাকটা অনেক বেশি বেড়ে বেড়ে যাচ্ছে। তুমি হ্যাঁ, জানো, ডিভ্যালুয়েশন হচ্ছে, এবং devaluation। রাশিয়ার সঙ্গে আমরা ভারতীয় রাশিয়ার সঙ্গে মুদ্রায় আমরা বিনিময় করি। হতাম, আর এখানে তো তা হবে না, কিন্তু ডলারের বিনিময় ডলারে মুদ্রা হতো। ইয়ে হবে। তো কাজে আমাদের ভারতবর্ষের ক্ষতিটা আরো বেশি হবে। তো বেশ, ভারতের যদি ক্ষতি হয়, এক তো প্রথমত তো এখানে ক্ষতি হলো, দ্বিতীয়ত কি কি আসবে তোমরা জানো। বিভিন্ন জিনিস, এগ্রিকালচারাল প্রোডাক্টস আসবে, কৃষি পণ্য আসবে। ভারতবর্ষ এমনিতে একটা এগ্রিকালচারাল কান্ট্রি, এমনিতেই কৃষি পণ্য যদি ভারতবর্ষে আসতে শুরু করে, এই কৃষকদের, যাদের নাকি মোদি এসেই বলেছিলেন দ্বিগুণ হয়ে যাবে 5 বছরের মধ্যে, দ্বিগুণ করে দেবেন তাদের রোজগার, দ্বিগুণ তো হয়নি। কোথায় হয়েছে আমরা জানি, তারপরে কি আইন হয়েছে, সেই আইন ফেরত দিতে হয়েছে, সবই আমরা জানি। এবারে যদি যা যা আসবে, এবারে বলা হচ্ছে যেহেতু এটা একটা ফ্রেমওয়ার্কটা দেওয়া হয়েছে, এটা ফাইনাল ড্রাফট নয়, ফাইনাল নয় আমরা জানি বলে, ফাইনালে আরো অনেক কিছু ঠিকঠাক থাকবে। কাজেই আমরা জিরো ট্যারিফে আমেরিকাকে বেচে দেবো, মানে আমাদের কোনো ট্যারিফ থাকবে না। সব কটা নয়, বলছে না সব নয়, কিছু কিছু পণ্য। কি কি পণ্য সে গ্র্যাজুয়ালি জানা যাচ্ছে, তার মধ্যে অনেক কৃষি পণ্য আছে। এই যে কৃষি পণ্য, ডেয়ারি প্রোডাক্ট থাকবে, তখন ভারতের ডেয়ারি প্রোডাক্ট বা ওই যে কৃষি পণ্য, এবং জেনেটিক্যালি মডিফাইড যে শস্য, যেটা আমরা এখানে আমাদের দেশে চলেই না, চলার কথা নয়, সেটাও আসবে। তখন ভারতের কৃষির বাজারটা কি হবে? কৃষকটা কোথায় যাবেন? এবং কৃষকরা অবশ্য আন্দোলনে নামছেন, তুমিও জানো। নামছে, হ্যাঁ হ্যাঁ। কৃষকরা বড় অলরেডি রকম একটা আন্দোলনে, বড় আন্দোলন নামছে। বড় আন্দোলনে নামছেন। সেই আন্দোলনের রূপরেখা কি হবে বা কত বড় হবে আমরা এখন জানি না, তবে মনে হচ্ছে এটা খুবই বড় রকমের একটা আন্দোলন হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। কাজেই এই যে গোটা জিনিসটা করা হচ্ছে, এই সমস্তটাকে তো আগে পার্লামেন্টে রাখা উচিত ছিল। যে এই দেখো ভাই, কেন কেন রাখা উচিত ছিল? কারণ যেহেতু আমরা দেখছি ট্রাম্প যেরকম ভাবে হুইপ চালাচ্ছে, মানে চাবুক চালাচ্ছে মনে হচ্ছে মাঝে মাঝে, সেইটা যে আমরা ভারতের সার্বভৌমত্বের কোনোভাবে আঘাত করতে দেব না, এটা প্রমাণ করার জন্য এই ইন্ডো ইউএস ট্রেড ডিলটাকে সংসদে পেশ করা উচিত ছিল, তাই নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল, যে আমরা কি করব বলা উচিত ছিল। সেখান থেকে যদি একটা সম্মিলিত ভাবে
ইউনানিমাস ডিসিশন হতো, তাহলে কিন্তু আমেরিকাকেও মুখের উপর জবাব দেওয়া যেত, মোদিকেও বলতে হতো না, মোদিকেও বলতে হতো না, বলতে হতো এটা আমাদের পার্লামেন্টারি ডিসিশন, আমাদের পার্লামেন্টে এটা ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই আওয়ার পার্লামেন্ট, তুমি এটা বললেও হবে না। কোথায়? কিছুই দেখতে পেলাম না। এইটা, এই যে জিনিসটা হচ্ছে, কাজেই স্বভাবতই মানুষের মধ্যে আরো বিভিন্ন সংশয় দেখা যাবে। অনিল আম্বানিকে, এই যে অনিল আম্বানি প্রসঙ্গে সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে কোনো কি মনে তদন্ত হবে? অনিল ঘোষণা করা আম্বানি, হয়নি অনিল আম্বানি সম্পর্কে বা হরদীপ সিং পুরী সম্পর্কে, কোনো তদন্ত নেই, এটা কেন হচ্ছে? আমি বিশেষ করে অনিল আম্বানি, হুম, অনিল আম্বানি এমনিতেই এসবিআই ডিক্লেয়ার করেছে তাকে ফ্রডস্টার হিসেবে, হুম। তার টাকা পয়সা মেরে দিয়েছে, নেই দেয়নি, তার বিরুদ্ধে তদন্ত আদেশ দিলে কি অসুবিধা ছিল? কিসের অসুবিধা ছিল? দেওয়া হলো না। কাজে আগামী দিনে কিন্তু এই এখনো পর্যন্ত আমাদের দেশে যে মিডিয়া এটা নিয়ে মোটেই কিছু বিশেষ বলছে না। তুমি কেন বলছে না তাই নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, এবং এটা বলবে না তাও আমরা জানি কেন বলবে না, কি কারণে বলবে না আমরা জানি। কিন্তু যদি কোনোদিন এরপরে আমেরিকার সাহসটা আরো বেড়ে যায়, ট্রাম্পের সাহস আরো বেড়ে যায়, কারণ ট্রাম্প, আবার বলছি, ট্রাম্পের কিন্তু কোনো ভূত নেই, ভবিষ্যৎ নেই, ও যা ইচ্ছে তাই করতে পারে। কেন এপস্টিন ফাইলটা খুলবার জন্য ও শিলমোহর দিয়ে দিল, সবুজ সংকেত দিয়েছিলেন, কারণ উনি জানেন এমন এমন লোকের নাম জড়িয়ে আছে যে সেখানে ট্রাম্পের আর কিছুই হবে না, অন্যদের যদি হয়ে যায় ট্রাম্পের কিচ্ছু হবে না, এটা উনি জানেন। এবং স্টিভ ব্যাননেরও হবে না, সেই ইমিউনিটি তার আছে, হবে না। কাজে তার তো ভয় নেই, ভয় ডর নেই, তার কোনো লাজ লজ্জাও নেই, তার লাজ লজ্জাও নেই। যে যে পরিমাণ নাম, যে সমস্ত ছবি উঠে এসেছে ট্রাম্পের, আমরা যা জানি এপস্টিন ফাইলে, তাতে তার কোনো লজ্জা আছে? তার কি মুখের কোনো আগল আছে? মুখের কোনো কথার কোনো কোন জায়গায় দেখতে পাচ্ছি যে সে থামিয়ে দিচ্ছে, কোনো জায়গাটা বলতে চাইছে না, লজ্জা পাচ্ছে, সে বলছে না না আমি খুব লজ্জিত, আমি আর আর এরকম ভবিষ্যতে হবে না, কোনো জায়গায় বলেন না। কাজেই তার কোনো লাজ লজ্জা আছে বলে আমার মনে হয়। আমি ওকে ছেড়েই দিলাম। তো ভারতবর্ষে তো আছে, ভারতের তো আছে, বিশেষ করে জেফরি এপস্টিনের মতো একটা একটা নক্কারজনক মানুষ, নক্কারজনক মানুষ, সেই যা কাজ করেছে, তার সঙ্গে নাম জুড়ে গেলে প্রথম কাজ করা উচিত ছিল, বিশেষ করে যারা নিজেদের এইরকম ভাবে হিন্দুত্ববাদের প্রচার করে, সনাতনী হিন্দুত্ব বলে নিজেদের, সনাতনী হিন্দু বলে যারা নিজেদের প্রচার সংস্কারই বলা করে, হয় যারা সংস্কারী সংস্কার। যাদের বলা হয়, তাদের প্রথম তো উচিত ছিল এটিকে অস্বীকার করা, এটা বলা যে না এটা ঠিক নয়, এবং এর তদন্ত হবে, এবং শুধু তাই নয়, ট্রাম্পকে, আমেরিকাকে উপযুক্ত জবাব দেওয়া হবে। এইটা আমরা দেখতে পাচ্ছি না, এটা আমরা দেখতে পেলাম না। কিন্তু আমরা কি দেখতে পেলাম? যেখানে আমাদের জেনারেল, প্রাক্তন জেনারেল, ফর্মার জেনারেল নরবনের বই নিয়ে রাহুল গান্ধী যখন গেলেন, তখন রাহুল গান্ধীকে বলতে দেওয়া হলো, এইটা আমরা দেখেছি। বিরোধীদের কিছু বলতে দেওয়া হয় না। কিন্তু আমেরিকান ট্রাম্প সাহেব যা ইচ্ছে, যেমন ইচ্ছে বলতে পারেন, এবং প্রধানমন্ত্রী কিছু বলেন না, চুপ করে থাকেন। এইটাই আমাদের সবচেয়ে দুঃখের কথা আমাদের দেশে এখন, সুব্রত। ধন্যবাদ গৌতম দা, খুব সুন্দর বললেন আপনি যে ট্রাম্প সাহেবের কথার কোনো উত্তর নেই, সেখানে মৌনতা। কিন্তু বিরোধীরা, সমস্ত বিরোধী দলের যারা প্রতিনিধি, তারা একযোগে যে সমস্ত দাবি করছেন, সেগুলো তাদের বিরুদ্ধে সবসময় মুখর থাকছে আমাদের সরকার এবং সরকার পক্ষ এবং শাসক দল। আহ, এটা আমরা বারবারই দেখছি। এবং অদ্ভুতভাবে এখন লোকসভাতে যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে, যে কয়েকজন মহিলা প্রধানমন্ত্রীর উপরে আক্রমণ করতে পারে, এই আশঙ্কা থেকে প্রধানমন্ত্রী লোকসভায় আসা ছেড়ে দিয়েছেন। অতএব তার বিবৃতিও এখন আর পাওয়ার আহ, কোনো আমাদের কিন্তু কোনো আশা নেই। অতএব সমস্ত ব্যাপারটা কিন্তু রহস্য থেকে আরো বেশি রহস্যাবৃত হচ্ছে, এবং আমরা জানি না আমাদের এরকম অনুষ্ঠান হয়তো আগামী দিনে আরো বেশি করে করতে হতে পারে। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার খুব মূল্যবান সময় আজকে দিলেন আমাদের দর্শকদের জন্য। আর আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন তাদের সবাইকে একটা অনুরোধ, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত এই ব্যাপারে লিখবেন, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল, আমার এই চ্যানেলটি এবং গৌতম দার গৌতম ব্যানার্জি অফিসিয়াল এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখেন, তাহলে আমরা এ ধরনের কাজ করতে আরো উৎসাহ পাবো। সবাইকে নমস্কার।